আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই পর্যায়ে আপনাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি সহ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, সকল সদস্য সকল যুগ্ম আহ্বায়কদেরকে যে আপনারা বিগত সময়ের জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজপথে থেকে কাজ করেছেন। বর্তমানে দেশ গঠনে রাষ্ট্র মেরামতের জন্য আপনারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রত্যেকটি যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে আন্তরিকভাবে কাজ করে বাংলাদেশকে নতুনভাবে আমরা যাতে গঠন করতে পারি, সেই গঠনের নেতৃত্ব দিবেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় বিগত সময়ে আমাদের এই গণমাধ্যমে সকল কর্মীরা আপনারা যেভাবে গত 17 বছর স্বৈরাচারের সময় সাহসিকতার সহিত আপনারা বিভিন্নভাবে রাজপথে থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা চেষ্টা করেছেন বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে জাতির সামনে উপস্থাপন করার জন্য। কিন্তু গত 17 বছরে আপনাদের যে অভিজ্ঞতা, আমাদের যে অভিজ্ঞতা, সেটা ছিল ভিন্ন। কারণ গত 17 বছর ধরে সংবাদ মাধ্যমের উপরে এই স্বৈরাচার সরকার যেভাবে প্রভাব বিস্তার করেছিল, যে আগেই আপনাদের কাছে চিরকুট ধরিয়ে দেওয়া হতো যে আপনারা কোন সংবাদ প্রচার করতে পারবেন, কোনটা পারবেন না। এবং সেখানে আপনাদের বিরুদ্ধে আপনারা যদি কেউ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেছেন, আপনাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, আপনাদেরকে জেলে নেওয়া হয়েছে, আপনাদেরকে হয়রানির শিকার করা হয়েছে। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলতে পারি যে ভবিষ্যতে আপনারা আপনাদের যে স্বাধীনভাবে আপনাদের যে সাংবাদিকতা করার যে অধিকার, স্বাধীনভাবে আপনাদের যে মতামত প্রকাশ করার অধিকার, সেটা আপনারা পরিপূর্ণভাবে করতে পারবেন। আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে আর কোনো হয়রানি করা হবে না, কিংবা আপনাদের কাছে কোনো চিরকুট ধরিয়ে দেওয়া হবে না যে এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। আমরা এতটুকু এনশিওর করছি যে আমরা ভবিষ্যতে স্বাধীনভাবে সংবাদপত্রের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে সঠিক তথ্যগুলো জাতির সামনে তুলে ধরবে এবং সেই সঠিক তথ্যের মাধ্যমে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে রাষ্ট্র মেরামতে যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফার রূপরেখার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে রাষ্ট্র মেরামতের যে সংস্কারের প্রয়োজন, সেই মেরামতগুলো এবং সেই সংস্কারগুলো আমরা করতে পারবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। আমি দুঃখিত যে আমার ঢাকা মহানগর উত্তরে আমাদের যে 31 দফা নিয়ে যে একটি কর্মশালা রয়েছে তুরাগে, আমি এখন সেখানে চলে যাবো, এই জন্য থাকতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঢাকা শহরের সভাপতি এবং মেয়র জননেতা আমির আব্বাস, উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আমার সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সত্যি অত্যন্ত ভালো লাগছে, অনেক সাংবাদিক বন্ধু যারা নাকি বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে, বিভিন্নভাবে বিএনপি করার জন্য গিয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত তাদেরকে স্মরণ করেছেন আজকে আপনারা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে। এর জন্য মহানগরী দক্ষিণের কমিটির যারা কর্মকর্তা, তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সত্যিকার একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আসলে সাংবাদিকরা অনেকে ভুলে যায়, সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করে, বিভিন্ন সময়ে তারা নির্যাতিত হয়, আর সে কারণেই তাদেরকে স্মরণ করা উচিত। আমি মনে এখানে
সেই হাসিনা বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে অনেক পরিচিত মুখ আছে যারা নাকি বিভিন্ন সময়ে দেশ জাতির স্বার্থে কাজ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আজকে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জননেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমি এই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করব, আসলে আপনাদের মাধ্যমে একটা কথা সুস্পষ্ট হবে দেশবাসীকে জানিয়ে দেওয়া দরকার। আমরা কোনো চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাস এগুলো আমরা পছন্দ করি না। এবং বিএনপির ভিতরে থেকে যারা চাঁদাবাজি করছে, যারা সন্ত্রাস করছে, জায়গা দখল করছে, বিভিন্নভাবে কাজ করছে, বিএনপির নামধারী এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই আমরা সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান করব যাতে এটা প্রতিহত করার জন্য আপনাদের লেখনের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো আজকে একটা সুন্দর পরিবেশ হয়েছে। স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি তার আহ্বানে সারা দিয়ে অনেকে আমরা বক্তৃতায় অংশগ্রহণ করেছে। পরবর্তী পর্যায়ে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতা যারা নাকি শহীদ হয়েছেন, বিএনপি এবং ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত ছিল, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানাচ্ছি এবং শুধু এটুকু বলতে চাই যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দেশ, জাতি এবং এই দেশের মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি। আফসার যারা দায়িত্বে আছেন তাদের কাছে বিশেষ করে আমরা আহ্বান করব, শীঘ্রই সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক এই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন এবং খুব শীঘ্রই নির্বাচন দিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে আমি অনুরোধ করব আপনাদের সহযোগিতার জন্য। আমরা কৃতজ্ঞ আপনাদের। বিগত দিনে আপনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, এখনো করছেন, এখনো বিভিন্ন সময় আপনারা নির্যাতিত হচ্ছেন। আমরা কোনোদিনই আপনাদেরকে ভুলব না। আমি মির্জা আব্বাস ভাইকে বিশেষ করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে অনুরোধ করব, বিগত দিনে আপনি সাংবাদিকদের জন্য 22 বিঘা জায়গা দিয়েছিলেন। আগামী দিনে যাতে নাকি যারা নতুন প্রজন্ম যারা আজকে ত্যাগ স্বীকার করছে তাদেরকেও যাতে নাকি আগামী দিনে যদি দায়িত্ব পান সেখানে আপনি এই সাংবাদিক বন্ধুদের জন্য কিছু করবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের শান্তি মঙ্গল কামনা করে সুস্থ জীবন, সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, সাংবাদিক বন্ধুদের জিন্দাবাদ। আমরা সবসময় মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের সহযোগিতা সবসময় আমরা পেয়ে আসছি সাংবাদিকদের, এবং বর্তমান এই ঢাকা মহানগর বিএনপি তারাও দায়িত্ব নেওয়ার পর থেকেই আপনাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ রেখেছে, কাজ করার চেষ্টা করছে। পরস্পরের সহযোগিতার মধ্য দিয়েই কিন্তু আজকে শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি। বিগত 17টা বছর শুধু আমাদের নেতারা জেলে গিয়েছে বা আমরা আহত হয়েছি, গুম হয়েছি সেটা না, আমাদের সাথে কাজ করতে গিয়ে আপনাদের সংবাদ কর্মীরাও জেলে গিয়েছেন, আহত হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। কাজে আপনাদেরকে আলাদা করে দেখার কোনো বিষয় নাই। আমরা জানি যে যারা বিএনপি বিল করেছেন গত সরকারের আমলে আপনারাও বিভিন্নভাবে নিগৃহীত হয়েছেন। এটার জন্যই আমরা বলতে পারি যে আপনারাও আমাদের বিএনপির পরিবারের একটি অংশ। তাই আজকে বলবো যে আমাদের সংকট কিন্তু কাটে নাই। আমাদের সংকট মানে এটা আপনাদেরও সংকট।
দুদিন আগেই তো আমরা দেখলাম, গতকালকেই দেখলাম যে সচিবালয়ে আগুন লাগালো কারা, আর সেখানে সকল সাংবাদিক যাদের প্রবেশ করতে না পারে তাদের ইমিগ্রেশন কার্ড সব বাতিল করে দেওয়া হলো। অর্থাৎ কারা করলো আর কাদের উপর আসলো। আমরা বারবার বলে আসছি যে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখন পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে বিভিন্ন দায়িত্বে, তাদেরকে না সরিয়ে সাংবাদিকরা যাতে সঠিক সংবাদ না নিতে পারে সেটা যেন তাদেরকে সেখান থেকে ঠেকানো হলো। এই কারণে বলবো যে এখনো সমস্যা কিন্তু শেষ হয় নাই। আমরা ফ্যাসিবাদের মাথাকে দূর করেছি, কিন্তু ফ্যাসিবাদের অন্যান্য যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বানিয়েছে, ফ্যাসিস্ট বানিয়েছে, তারা কিন্তু এখন অবস্থান করছে। তাই এটা আমাদেরকে সম্মিলিতভাবে ফাইট করতে হবে। এটার জন্য আপনাদের কাছে আমরা অনুরোধ করতে চাই, ঢাকা মহানগরীতে স্বাভাবিকভাবে যারা কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে। যে কোনো সময় যে কোনো কিছু, অনেক সংবাদ আছে যে দেওয়ার আগে আপনারা যদি মহানগরীর আহ্বায়ক এখন বন্ধু আছে, সদস্য সচিব রবিন আছে, যে কোনো বিষয় যদি তাদের থেকে আপনারা কনফার্ম করে নেন তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। আর আরেকটা বিষয় বলতে চাই, এটা আপনারা মানেন বা না মানেন, এটাই তো সত্য, যাকে সাংবাদিক জগতে একটা ইয়েলো জার্নালিজমের কিন্তু জন্ম হয়েছে। সেটা হয়তো পেশাগত সাংবাদিকের বাইরেও আমরা বিভিন্ন আজকে সংবাদ মাধ্যম সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু অনেক আমরা দেখতে পাই যে সংবাদ একটা হলো সৃষ্টি করা, আরেকটা হলো সংবাদ সংগ্রহ করা। সংবাদ সংগ্রহ করলে অসুবিধা নাই, যেটা সত্য সেই সংবাদটা আপনি ছাপেন, অসুবিধা নাই। কিন্তু নিজের থেকে যদি নিজের আপনার সংবাদ বানান সেখানে কিন্তু অসুবিধা হয়ে যায়। এই বিষয়গুলো আমরা জানি, আমরা বলেছি যে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। মহানগর, আমি তো এই কষ্টের কথা বললাম যে দেখেন যত কষ্ট বিএনপি করেছে 17 বছর, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু বিএনপি নেতা কর্মীদের বাড়িঘর আওয়ামী লীগ দখল করেছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, চাকরি থেকে বিতাড়িত করেছে। আজকে সেই নেতা কর্মীদের তো অনেক খুব হওয়া উচিত ছিল, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু 5 তারিখের পরে আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দেওয়ার পরে কেউ কিন্তু তার সেই দখল হয়ে যাওয়া সম্পত্তিও কিন্তু অনেকে দখল করতে যান, পুনর্দখল করতে যান নাই। তার ব্যবসা প্রতিষ্ঠানটা পর্যন্ত ফিরে আনতে পারেন নাই, তার চাকরিটা পর্যন্ত অনেকে ফিরে আনতে পারেন নাই। যে কর্মী, যে মা তার সন্তানকে হারিয়েছে, তার সন্তান পঙ্গু হয়েছে, আজকে সে এলাকার সেই কর্মীদের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে অনেক ক্ষোভ থাকতেই পারে। দুই একটা জায়গায় দুই একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটতেই পারে, সেগুলো আমরা বিশ্বাস করি। সেটা যদি টোটাল একটা দলের উপরে যখন চলে আসে তখন কিন্তু এটা আমাদের জন্য, আমরা যেমন ক্ষতিগ্রস্ত হলে আপনারাও ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত। আজকের একটা কথা মনে রাখতে হবে যে আজকে যারা আছে সরকার, তারা যদি মনে করে 2 দিনেই সব হয়ে গেছে আর প্রচারটাও যদি সেভাবে হয়, সেটাও কিন্তু ক্ষতিকারক। দীর্ঘ 17টা বছর আমরা আন্দোলন সংগ্রাম করে চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্টের অভ্যুত্থান হয়েছে, আমরা সবাইকে স্বীকার করি। কিন্তু অন্যরা যদি মনে করে যে আমাদের রাজনীতিবিদদের কিছুই নাই, যখন সমালোচনা হয় তখন রাজনীতিবিদদের সমালোচনা। অনেকে পরিষ্কার বলেন যে নির্বাচন, যেরকম হাসিনা বলতো নির্বাচন দিব কেন, তারেকের ক্ষমতা আনতে। আজকে অনেকে মনে করেন যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় চলে আসবে, ওই নির্বাচন কেন তো তাড়াতাড়ি দিব। এটাও তো ঠিক না। কাজে এই বিষয়গুলো আমরা চাই যে জনগণের ম্যান্ডেট দিয়ে সরকার চলবে। আজকের এই সরকার একটি অনির্বাচিত সরকার, দীর্ঘদিন চলতে পারে না। এই সরকার আমাদের, আমরা স্বীকার করি, আমরা এনেছি, কিন্তু তাদের দায়িত্ব কতটুকু সেই সীমাবদ্ধতার মধ্যেও তাদের থাকা উচিত। তারাও যদি মনে করে 5 সালা পরিকল্পনা, 10-20 বছরের পরিকল্পনা গ্রহণ করবে, তাহলে সেটাও কিন্তু রাষ্ট্রের জন্য ভালো হবে না। যেটা আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিবাদ নতুন করে আসার জন্য চক্রান্ত করছে। কাজে হয়তো সেটাও যদি হয়ে যায় তাহলে কিন্তু আম ছাড়া সবই যাবে।
সেই কারণে আমরা বলি এই সরকারের মূল দায়িত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতির সামনে উপহার দেয়, একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার উপহার দেয়া এবং তার আগে যতটুকু সংশোধন করা দরকার, সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো আমরা কিন্তু কেউ মানা করি না। তারপরেও বলে বেড়ায় রাজনীতিবিদদের জন্য নাকি সংস্কার হচ্ছে না। আরে সংস্কার করেন, আমরা তো কেউ মানা করি নাই। জিয়া রহমান এই দেশে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কারক হলো জিয়া রহমান। জিয়া রহমান প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার করেছে, কিন্তু তিনি তো বলেন নাই যে আমার সংস্কার করতে দেন, আমার এটা করেন না কেন? 4 মাস পার করে ফেলছেন, এই 4 মাসের হিসাব মিলাইলে দেখবে যে কিছুই নাই, কিছুই নাই। আমরা বলতেছি সময়টা যাচ্ছে, আর পাশাপাশি আওয়ামী লীগ কালকেও দেখলাম একজন বলতেছে সময় অপেক্ষা করেন, আর কয়েকদিনের মধ্যে আসতেছি। তা আমরা কি ওই আধিপত্যবাদী শক্তিকে আবার আনার জন্য কি আমরা সুযোগ করে দেবো নাকি? যারা আমার মায়ের বুক খালি করেছে, যারা সন্তানকে ছিনিয়ে এনেছে, আমরা ঢাকা মহানগরীর চৌধুরী আলমকে এখনো আমরা খুঁজে পাই নাই, আমরা ইলিয়াস আলীকে পাই নাই। আমাদের ঢাকা মহানগরীতে অনেককে শহীদ করা হয়েছে, আজকে তারা কোথায়? যাদেরকে গুম করা হয়েছে, আমাদের মহানগরীর ছাত্র দল, যুব দলের অনেককে গুম করা হয়েছে, তাদেরকে তো আমরা এখনো পাই নাই। এই ব্যথাটাও তো আমাদের বুকে আছে, এই ব্যথাটা ধারণ করে কিন্তু আমরা চলছি। এটাও কিন্তু সবাইকে মনে করতে হবে। 17 বছরের ব্যথা কম ব্যথা না কিন্তু। খালি ওই 2-1 দিনের ব্যথার যদি আপনি মলম লাগান আর 17 বছরের জন্য মলম লাগাবেন না, সেটা তো হইতে পারে না। এত কিছুর পরেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি দেশের জন্য, দেশকে ভালোবাসি আমরা, এবং একটা নির্বাচন চাই। নির্বাচন ছাড়া বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। আওয়ামী লীগ বহুবার ক্ষমতা ভাগ করতে চেয়েছে, আমরা চাই নাই। তাই আজকে সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা আমরা একই পরিবার। আপনাদেরকে কাছ থেকে আপনাদের জন্য যেমনি বলবো, যেমনি মনে করেন যে আমাদের সরকার, আমাদের মন্ত্রী, আজকের প্রধান অতিথি মীর জাফর সাহেব আপনাদের জন্য সেসব প্লট করে দিয়েছেন। কিন্তু এই মামলাটা যে মীর জাফর সাহেব খেয়েছেন, সেটা যে অন্যায়, সেটার ব্যাপারে কয়জন লিখেছেন বলেন? দায়িত্ব দিবেন আমাদেরকে, ঠিক আছে আমরা নিব, কিন্তু আপনারা যদি কেউ বেনিফিশিয়ারি হন, তাহলে সেটার জন্য তো আপনাদেরকে স্বীকার করতে হবে যে বিএনপি গভর্নমেন্ট এটা করছে, বিএনপি গত 17 বছরে এত লাঞ্ছিত হয়েছে। আজকে এই কথাগুলো তো আসতে হবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবসময় বলবো যে আজকে আমাদের মজনু এবং রবিনের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যেভাবে কাজ করছে, কোথাও যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাদের দুজনকে জানাবেন। কোথাও যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো কর্মী যদি কোথাও কোনো অপরাধ করে থাকে, সেটা আগে তাদের কাছে বলবেন। তারা যদি সংশোধন করতে না পারে, তারপরে আপনারা যা করার করবেন। এটা হলো আপনাদের কাছ থেকে আমরা, কারণ সময়টা কিন্তু ভালো না। যে যত কথাই বলুক, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশের জন্য যুদ্ধ করেছি। আমি এখন বলতে চাই, এখনো কিন্তু সময়টা ভালো না, ভালো দিকে যাচ্ছে না। আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়েছে এই রোগী বৈঠা দিয়ে মানুষ মেরে। আজকে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেকে চেষ্টা করছে। আমরা সমালোচনা করি এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য না, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেক পিছিয়ে যাব, আর একটা অন্ধকারের দিকে চলে যাব। কারণ এই সরকারে যারা আছে তাদের তো এই কথাটা মনে রাখতে বলবো। আপনি এটা মাথায় রেখেই যত তাড়াতাড়ি গণতন্ত্রটা ফিরে দিতে পারেন, নির্বাচনটা করতে পারেন, একটা সফলভাবে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে যেতে পারেন, ততটাই আপনার সফল হবেন। কাজী প্রফেসর ইউনূস সারা পৃথিবীর একটা নাম করা ব্যক্তি। আমরা আশা করি তিনি অনতি বিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে বসে তার রোডম্যাপ ঠিক করবেন, তিনি কি করতে চান ঠিক করবেন, খোলামেলা করে আলোচনা করে জাতি ঐক্যটাকে ধরে রাখবেন। জাতি ঐক্যের বিকল্প নাই। তাই আপনাদের কাছ থেকেও আমরা সেই সেটা আশা করি। আমাদের দিক থেকে যেমনি আশা করেন, আপনাদের দিক থেকে আমরা সেই রকম আচরণ, সেই রকম ব্যবহার আমরা আশা করি। আর কোথাও যদি চলমান কিছুতে কোনো কিছু ঘটে থাকে, সেটা যেন অবশ্যই নেতৃত্বের পক্ষ থেকে মজনু এবং তানভীর অবশ্যই আপনাদের কাছে ক্ষমা চাবে, আপনাদের সহযোগিতা চাবে। আর উচ্চ পর্যায়ে আমরা আছি, আমরাও তো সেটা চাবই। কাজে আমরা একই পরিবার হিসাবে আসেন, গণতন্ত্রটা ফিরিয়ে আনি, রাষ্ট্রটাকে সাজে নিয়ে যাই। তাহলে আপনারাও ভালোভাবে থাকবেন না,
দেশও ভালো থাকবে না, আমরাও ভালো থাকবো না। সাংবাদিকবৃন্দ যারা দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজপথে কাজ করেছি, আমরা হয়তো মিছিল মিটিং করেছি, আপনারা আমাদের ছবি সংগ্রহ করেছেন, আমরা যেভাবে নির্যাতিত হয়েছি অনেক ক্ষেত্রে আমরা আপনাদেরকেও নির্যাতিত হতে দেখেছি। আমরা যখন আক্রান্ত হয়েছি, আক্রমণের শিকার হয়েছে, সেখানে আপনারা অনেকে আক্রমণের শিকার হয়েছিল। আমার সে প্রিয় সাংবাদিক ভাইরা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ, আপনাদের সকলকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আমাদের যে সাবেক নেতৃবৃন্দ যারা আমাদের পূর্বে ঢাকা মহানগরের নেতৃত্ব দিয়েছিলেন, ওনারা তখন আমাদের থেকে অনেক তরুণ ছিলেন। আমাদের আব্বাস ভাই, সালাদিন ভাই, আমার সালাম ভাই, বাসন ভাই, আমরা আমাদের সাবেক আমাদের যারা নেতৃত্ব ছিলেন, আমরা প্রত্যেককে এখানে আসার জন্য আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা ওনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা আমাদের আগামী দিনে যে পথ চলা সেটাকে আমরা সুন্দর করতে চাই, এবং পাশাপাশি যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা সকলে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সকলে আমরা দল মত নির্বিশেষে আমরা যাতে ভালো থাকতে পারি, এই দেশের মানুষ ভালো থাকতে পারে, সেই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা যে কোনো বিষয় মহানগর বিএনপির কাছে আপনারা যে কোনো বিষয় যে কোনো বিষয় আপনারা জানতে চান আমাদেরকে বলেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আর আপনাদের নিকট আমাদের যে একটা অনুরোধ আছে সেটা হচ্ছে, এই 5 তারিখের পরে আমরা দেখেছি অনেক জায়গায় অনেকেই বিএনপি বা অন্য সংগঠনের নাম দিয়ে অনেক বিতর্কমূলক কাজ করেছে। আমরা যেখানে আমাদের দলের লোক পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রিয় নেতা, আমাদের দলের তিনি নির্দেশ দিয়েছেন যারা দলের ভাবমূর্তির কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, এবং ঢাকা মহানগরীতে আমরা অনেককেই এই শাস্তির আওতায় এনে তাদেরকে আমরা কিন্তু অব্যাহতি দিয়েছি। আগামী দিনও কেউ যদি কোনো অপকর্ম করে এই দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, আমরা ঢাকা মহানগর বিএনপি তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা চাই যে অনেক রক্তের বিনিময়ে যে অর্জিত গণতন্ত্র, যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে, সেটা যাতে 2-1 জনের কারণে আমাদের এই বদনাম শিকার হতে না হয়, সেজন্য আমরা কাজ করব। আপনারা আমাদেরকে যে কোনো বুদ্ধি পরামর্শ দিলে আপনাদের সেটাকে আমরা বুকে ধারণ করে আমরা সুন্দরভাবে এই দলটাকে আমরা পরিচালনা করতে চাই। আর আপনাদের নিকট আমাদের অনুরোধ, আমরাও দেখি অনেক সময় আমাদের দলের নেতা কর্মীর বিরুদ্ধে অনেক ধরনের পত্রপত্রিকা লেখা হয়, অনেকগুলো লেখা হয় কিছু সত্য, আবার অনেকগুলো লেখা হয় যেটা মিথ্যা। আমি অনুরোধ করবো, একটা অভিযোগ আসতে পারে, আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একজন বড় সাংবাদিক, আপনি একটা কথা মনে রাখতে হবে, আপনার একটি কলমের লেখার মধ্য দিয়ে একটি পরিবারের, একটি মানুষের ভাবমূর্তি পূর্ণ হতে পারে, নষ্ট হতে পারে, সমাজের কাছে সে হেয় প্রতিবিম্ব হতে পারে। অনুরোধ করবো, আমি যদি মন্দ কাজ করি আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, কিন্তু আমি যদি মন্দ কাজ না করি আর আমার বিরুদ্ধে যদি কোনো ধরনের আমার নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসে, আপনারা লোককে যাচাই করে সেটা আপনারা লিখবেন। এটা আপনাদের আমাদের অনুরোধ। আপনাদের যেমন সমাজে সামাজিকভাবে একটি সম্মান আছে, আমরা যারা রাজনীতি করি আমাদেরও একটি সম্মান আছে, আমাদেরও পরিবার আছে, আমাদেরও সন্তান আছে। একজন বললো যে মজদুবা এটা করছে, তার সাথে যে আপনি যদি লেখা শুরু করেন, মজদুবার যে পরিবার, তাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সেটা কই যাবে? সেটা আপনাদের অনুরোধ করবে যে এই দিকটা লক্ষ্য রেখে যেটা সত্যকে সত্য হিসেবে লিখবে, যে খারাপ তাকে ভালো লেখার জন্য আমরা বলবো। আমি যদি খারাপ কাজ করি আপনারা আমার বিরুদ্ধে লিখবেন, তবে সেটা যাচাই করে লিখবেন। আর আপনারা দীর্ঘদিন যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছে, আমাদের প্রথম সালিম যে বক্তব্য দিয়ে একটা কথা বলেছেন ভাই, যে 16-17 বছর আগে ওনাদের সাংবাদিকের জন্য যে আপনারা যে জমি দিয়েছেন তাদেরকে আমরা অনেককেই পাই, এদিকে কিন্তু আমরা 16 বছর পেয়েছি। এরা আমাদের সাথে কাজ করেছে, তারা চেষ্টা করেছে যে আমাদের যে সংবাদগুলা, আমাদের যে কার্যক্রম, সেটা জাতির কাছে দেশে বিদেশে প্রচার করার জন্য। এই জন্য আপনার যদি কখনো আমাদের দল ইচ্ছা রাখে ভালো অবস্থান আসে, আপনারা যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা অনুরোধ করবো আপনারা আমাদের এই সাংবাদিক বন্ধুদের দিকে আপনাদের লক্ষ্য রাখবেন। আজকে আর বক্তব্য দিকে করবো না। আজকে আমাদের
যে আয়োজন, এই মত বিনিময়, এই অনুষ্ঠানের পরবর্তীতে আমাদের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার পরে আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং আমাদের নেতৃবৃন্দ আছেন, আমরা উপরে আমরা দোতলায় আমরা আপনাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছি। আপনারা সেখানে যাবেন, ইনশাল্লাহ আমরা একসঙ্গে আপনাদের সাথে নিয়ে আপনাদের খাওয়াবো। আজকের কথা বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। আমরা জিন্দাবাদ। শহীদ মরহুম ন্যাশনাল বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান। সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটা বিপজ্জনক অবস্থায় আমি আছি মনে করি। তো আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে একটা কথা যখন বলি না, পুরো একটা লাইনের মধ্যে থেকে মাঝ থেকে কয়েকটি শব্দ নিয়ে নিজের মনের মাধুরী দিয়ে সাংবাদিক ভাইয়েরা এমনভাবে বিকৃত করে, অর্থাৎ আমার বক্তব্য অবস্থা শেষ। দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের আজকে আমাদের জানিয়েছে আমাদের ছোট ভাইরা, আমাদের উত্তরসূরিরা, মজুর রফিজারা এবং ঢাকা মহানগর কমিটি, আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং অত্যন্ত একটা ভালো কাজ করি যেটা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আজকে ঠিক আছে তো আমাদের ভালোই লাগলো, খারাপ হয়নি। আমি ধন্যবাদ জানাই আমাদের। তো আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করবো, সেটা হলো আমার ছোট ভাই সালাম একটা বক্তব্য বলেছেন নির্বাচনের কথা, যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি, তারপর নির্বাচন দিলে বিএনপি ফল চলে যাবে। অনেকে ভাবেন, অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলে কিন্তু ক্ষমতা আসবে। দেশবাসী ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে, যারা দেশ নিয়ে চিন্তা করে তারাও ভাবে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা চাই, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য আমরা 70টি বছর আন্দোলন করেছি। নিজের জীবনের অর্ধেক সময় অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন কাটিয়েছে। আমার নিজের জীবনে বলবো, আমার পরিবারের মধ্যে আমার হয়েছিল 11 বছর জেল, আমার স্ত্রীর 16 বছর জেল, আমার ছোট ভাইয়ের 8 বছর জেল। এরকম বাংলাদেশের বহু নেতা কর্মীদের জেল হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আন্দোলনটা করছি 17 বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই? যদি এভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি উপর থেকে কাজ শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করবো, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন, এটা যদি ভাবেন, এটা যদি ভাবেনি আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল? এটা কেন ভাবেন না? পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই এখন, নির্বাচন দিলে বিএনপি রিগিং করবে সে অবস্থাও নেই। সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে। ওখানে আপনাদের ভয়টা থাকবে। জনপ্রিয়তা দল যদি ক্ষমতা যায়, আপনার অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতা যাবে, যারা ভাবে তাদের উদ্দেশ্যে বলছি। বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আগে বলে না, আমি বলছি। বিএনপি শুধু নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কত বড় অধিকার চায়। আমরা আদায় করেছি কত বড় অধিকার। আজকে আমার সামনে অনেকগুলো সংবাদ টেলিভিশন বোধহয় করা হবে, 30টা টেলিভিশন আছে, আমার সংবাদপত্র 40টার উপরে আছে।
একটু ভেবে দেখেন তো, একটু চিন্তা করেন। অবশ্য আমাদের অনেকের তখন জন্ম হয় নাই। সকালবেলা ঘুম থেকে শুনি সমস্ত পত্রিকা বাতিল হয়ে গেছে, শুধু 4টি পত্রিকা চলবে: ইত্তেফাক, সংবাদ, মর্নিং নিউজ, বাংলার বাণী, এবং আমরা পত্রিকা খুলে দেখতাম এই পেপারে যেটা লেখা আছে ওই পেপারে তাই লেখা আছে, মানে একই প্রিন্ট, একই রকম। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, প্রথম অধিকার কেড়ে নিয়েছে মানুষের। আজকে এই যে এত সাংবাদিক, এত সংবাদপত্র, এতে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে না? দেখেন তো একটু, প্রত্যেক সাংবাদিক একটা সংবাদপত্রে কাজ করেন, বেতনও পান, টেলিভিশন হোক, পত্রিকা হোক। এই যে একটা সংস্কার, এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু সংস্কারের কথা বলি আমরা। পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটা সংস্কার না? কোনদিন ঘোষণা দিয়েছি আমরা, কোনদিন বলেছি যে আমার কথা বলেছি আমি সংস্কারগুলো করবো, শুধু সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার। এক ভোট পেতেই আছে, কিন্তু আওয়াজও হচ্ছে, আস্তে আস্তে আওয়াজ তৈরি হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার কথা একটু মনে হতে পারে, দয়া করে সাজায় নিয়ে আমার একটু বার করেন প্লিজ। দেশের পরিস্থিতি আজকে কেমন? আমার সাংবাদিক ভাই ভালো আছেন, কথা বলতে পারেন, কিন্তু একটা সময় ছিল এই কদিন আগে, 5 আগস্ট আগে, এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেকেই, এই টেলিভিশনের মধ্যে অনেকেই, অনেকে বলতে আমি বলবো 95% সরকারের কথা বলতে চলতে বাধ্য হয়েছিল। আমি বারবার একটা কথা বলেছি, কথাটা আপনাদের অনেকেরই বোধ হয় ভালো লাগে না কিংবা আমরা বলতে চান না। আমি বারবার বলেছি, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সাংবাদিকের মালিক, সংবাদ মালিক যদি বলে দেয় কোন সাংবাদিকদের তোমাকে এডি করতে হবে, আওয়ামী লীগ বলে সেটা বলতে হবে, এডি করতে হবে, তো তার কি সাধ্য আছে কিছু করার? কিছু করার নেই। আমাদেরকে সেখানেই যেতে হবে দেশটাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে, সাংবাদিকরা যেন তার আসল কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। প্রিয় ভাইরা, সংস্কারের কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নেই, আগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা নিয়ে নির্বাচন দেবেন। কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে, তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, আমি আর বলবো না, সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয়ে অবস্থান করছে। আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে কন্ট্রাক্টে, এই কয়েকদিন আগে, আজকে কালকে অথবা পরশু দিন। এখন বাকশালের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার আশা করে দিচ্ছি? এই যে আজকে বিভেদ, বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাইকে বলা যাবে না, এখন আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন
আমরাও দেখেছি, আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিবিড়, তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপি রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমার কথা বলতে হচ্ছে, আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটা একবারে ফ্রন্ট ফাইট অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গে বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে প্রায় 3 লক্ষ, শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের অগ্রজ হিসেবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে, কথা এইভাবে কি হলো। ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য। যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগে বক্তব্য একটা বলেছিলাম, একজন খুব আমার উপর ক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমাদের আরেক ছোট ভাই, আমার অত্যন্ত প্রিয়, উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমার ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাগ খাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম। তা আমি বলবো আজকে যাদের যদি কেউ আর ভুল হতে পারে, তার প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, যে সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে, কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, এসব কথা ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি অন্তত এটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রবাদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে 71 সালে কি করলাম? আমার প্রশ্ন, 71 সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনার অন্যায় করেছে, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি, প্রায় ভারতের অঙ্গরাজ্য পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথা কোনো মূল্য নাই। এককভাবে কোন মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে যাবে ঠিক হলো? আমি 72-এর সংবিধানের সমর্থক নই, আমি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি 71-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ 71-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান লেখা হতো বোধ হয় 71-এই। কি করতেন?
ডিসেম্বরে আত্মসমর্পণ করলো। তো সুতরাং এই সংবিধানটা করতে হলো, তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ করতে হবে। তো এইভাবে দেশ চলা যায় না, এখন যেমন করতেছি এভাবে একটা দেশ চলে। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে মন্ত্রণালয়ে রেখে এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকটা আগুন লেগেছিল, জানেন না এটা? ওই যে চিরাং সিপোর্টের বাঁশের মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর দুটা বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেবো। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, বলি আমি শেয়ার করবো, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিভক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি এই বয়সটা আমাদের ছিল, এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স। আমার তো একবারে 27 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে, এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হচ্ছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, তোমাদের মতো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমরা মনে রাখতে হবে যে আমরা ওদের সুযোগ দিতে চাই না, কিন্তু দেব না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিণের মার বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি, এখন আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি হচ্ছে না, কামাকাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সচিবালয়ে বসে আছে। এবং তারা আজকে এই যারা এখানে উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছেন, কারণ কেউ এই সচিব সেই সচিবের চিকিৎসা আছে, সবাই কিন্তু আমরা ছিল। এরকম মাথা রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু অন্য কথায় আসি। যে বলতে বলছি ভাই, কথাবার্তা গুলো একটু সাজাই গেছে লিখি, নাহলে কিন্তু খবর আছে আবার। তো এই আমাদের এই সালাম বলেছে ছোট ভাই, আবার কি জানি আরেকদিন বলেছে আমাদের সাংবাদিকদের সঙ্গে আমাদের রিলেশনটা, এই রিলেশনের কথা। তো সাংবাদিকরা ভাই, যখন কোন সাংবাদিক, আপনার তো মনে আছে আমি ওয়ানের গ্রেপ্তার হয়েছিলাম না? কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? এটা আমার জানা আপনাদের, এটা হেডেন তার দরকার নাই, কোন জায়গায় ভিতরে লিখে দিয়ে অনেক কথাগুলো বাস্তব। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে কি আমি অ্যারেস্ট নিয়ে গেল না, আমি আমাকে স্যান্ডার করা হলো, আমি করি নাই। আমি বলি ঠিক আছে, আমি দুদিকে আমার এই করবো, আত্মসমর্পণ করবো। দুদিকে গিয়ে আমি আমার সংবাদ সংযুক্ত করে জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক, মির্জাবাদ গ্রেপ্তার হবে, কত মজার সংবাদ, সুতরাং ছাপতে হবে। আমি নাম করে বলবো না, এখানে অনেকেই আছে। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু। আমি সরি টু সে, প্রত্যেকটা আমি বলতে পারি, বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে প্রশ্ন করলো, এমন লেখা লিখলো, ওয়ানের সময় সবাই ভাবলো খাই সেদিন আব্বাস কি জানি কত টাকার মালিক, 20,000 কোটি টাকা খুঁজে পারে বেরিয়ে গেল। আমরা 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারপরে না, একটা আমার বন্ধুত্ব যা করলো সে হারিয়ে গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম,
তো সংবাদপত্রের ভাইদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে। একজন লোকের চরিত্র হনন না করাই হবে, যাতে একজন লোকে যেরকম আগে প্রচুর কথা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে, এমন একটা সংবাদ দেবেন না, দিলে যাতে আমরা আমাদের নিজের বিপদ হয়ে ভালো কথা কিন্তু পরিবার বিপদ হবে এমন সংবাদ না দেওয়াই হবে। ওই প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কাল শীতের প্লট দেয়, ওই সময় গিয়াস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওনার রিকোয়েস্ট দেয় এবং আমি তখন সম্ভবত কমিশনে ছিলাম, আমিও গেছিলাম জায়গাটাতে শহীদ রাষ্ট্রপতির অনুষ্ঠান ওখানে। অতপর যখন সাংবাদিক ভাইরা আসেন আমার কাছে, পরবর্তী পর্যায়ে দেশ সালের সময় আমাদের 2-3 জন সাংবাদিক আমার কাছে আসে এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম, সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম, কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম। জানেন কি আশ্চর্যের ব্যাপার, আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনো চালু। আমি নেক্সট যে ডেট আমার আছে এই মামলা নেক্সট তারিখ আমি ধরে করতে আমি আপনি আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই থাকবেন ওখানে, যে একটা কত ভুয়া মামলা হতে পারে। 200 সাংবাদিক বোধহয় প্লট পেয়েছে, 280 সাংবাদিক প্লট পেয়েছে, একা আমি আসামি, একা আমি প্লট দিয়েছি। যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই, আর যারা বেনিফিশিয়ারি তারা যখন দেখে যে এই মামলা আমাকে গ্রেফতার করা হলো, একটি কথা শোনা করতে দেখেন, এই মামলা আগে করে হাজারে দিতে হয়, একটি কথা শোনা করতে দেখা হয় না। তো ভাই ওরা আমার কথা আসছিল যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি একটু যাবেন। আমি ওদেরকে খুব, আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ, তো সরি তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ করে কথা বললাম ভীষণ ভাবে, এই কথাগুলি বলছি, এই কথাগুলি তোমার কথা ছিল এত কেন আসছো আর কথা বলেন। তা আমি ওদের নামগুলো আমি কানে বলে দেবো তোমাদের এখন না। তো যাই হোক, এখন তোমাদের যেটা কথা হলো যে যেই সাংবাদিক এখনো প্লট পায় নাই, আমাদেরকে আমার প্লট দেওয়ার ক্ষমতা নেই এই মুহূর্তে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এমন করে যাওয়ার মধ্যে আসবে না যে সাংবাদিক প্লট দিবে, এটা বলে দিচ্ছে। এত সহজ না, এটার জন্য ভাই বুকের জোর লাগে, মনে সাহস লাগে। তো যাই হোক, আমি সবাইকে আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি। প্রথমত, আন্দোলন 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবে, কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যিনি আজকে বক্তব্য দিয়েছেন তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বালখিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না, এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল 71-এর 3 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে এই সংবিধান চলে আসছে। যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে অবস্থিত হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যে করা দরকার সেটা করেন। আমরা আছি সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।